এবার দেখে নেব খেলার সময়ের শিরোনাম। সোহান সাইফ প্রথম পছন্দ নয়, বিকল্প হিসেবেই আছেন এশিয়া কাপ স্কোয়াডে। কম্বিনেশনে বাদ শান্ত মিরাজ জানালেন প্রধান নির্বাচক। অভিজ্ঞতা না থাকায় বিবেচনায় নেই জিসান। শারীরিক গড়ন পক্ষে না থাকলেও বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং ক্ষমতা নিয়ে আশাবাদী জুলিয়ান উড। সক্ষমতা বাড়াতে ভেলোসিটি ব্যাটের পর এবার হাতে হাতুড়ি। টপ অ্যান্ড টি-20তে হারের 16 কলা পূর্ণ করল বাংলাদেশ। শেষ ম্যাচে অ্যাডিলেডের জয় 7 উইকেটে। চমক ছাড়াই নারী বিশ্বকাপের স্কোয়াড ঘোষণা বিসিবির। গঠনতন্ত্র সংশোধনে 1 মাস সময় নিল বাফুফে। অনুমোদনের আগে পর্যালোচনা করবে কার্যনির্বাহী সদস্যরা। মন্ত্রণালয়ের কাছে 6 বিভাগে ফুটবলের জন্য মাঠ চাইল ফেডারেশন। আবারও হতাশায় নিমজ্জিত ক্রিস্টিয়ানো রোনালদো। মৌসুমের প্রথম ট্রফি জেতা হলো না আল নাসরের। সৌদি প্রো লিগ সুপার কাপের ফাইনালে আল আহলির জয় টাই ব্রেকে। শুরুতেই ক্রিকেট। প্রথম পছন্দ নয় এশিয়া কাপের স্কোয়াডে নুরুল হাসান সোহান আর সাইফ হাসানের জায়গা হয়েছে বিকল্প হিসেবে। আর টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন শান্ত মিরাজ। অভিজ্ঞতায় জিসান আলমের চেয়ে এগিয়ে থাকায় সৌম্য সরকারকে এখনও বয়ে বেড়াচ্ছে টিম ম্যানেজমেন্ট। ক্রিকেটারদের নিজেদেরকে উন্নতিতে পরামর্শ দিলেন প্রধান নির্বাচক। কাপ করা নাড়ছে দরজায়। আরও একবার সেই পুরনো নিয়মে আবদ্ধ টিম ম্যানেজমেন্ট। শেষ মুহূর্তে দলের সঙ্গে যুক্ত করা হয়েছে 2 নতুন মুখকে। সাম্প্রতিক সময়ে টি-20র বিবেচনায় না থাকলেও সোহান সাইফ এখন এশিয়া কাপের স্কোয়াডে। সামাজিক মাধ্যমের প্রভাব নাকি টিম ম্যানেজমেন্টের পরিকল্পনার অংশ? উত্তর দিলেন প্রধান নির্বাচক। লাইক টু লাইক রিপ্লেসমেন্টের জায়গায় হিউজ চ্যালেঞ্জেস কিংবা পারফরমার নেই। স্পেশালি 5-6 জায়গায় আমরা মনে করি যে আমাদের একটা খুব ভালো চয়েস সেখানে। যেমন জাকির আলীর একটা আঘাত পেয়েছিল শ্রীলঙ্কা সিরিজে, সো দ্যাট সেই ব্যাকআপের ক্ষেত্রে আমরা এই মুহূর্তেই তাকে সেরা মনে করছি। আর তাদেরকে জায়গা করে দিতে বাদ পড়েছেন শান্ত মিরাজ। যদিও এ দুজনকে নিয়েও শ্রীলঙ্কা আর পাকিস্তানের বিপক্ষে সিরিজ খেলে টিম টাইগার্স। শেষ মুহূর্তে কেন পরিকল্পনায় বদল? ক্রিকেটারদের সঙ্গে আলোচনা করেই তাদের ছাঁটাই করা হয়েছে বলে জানান সাবেক এই অধিনায়ক। যখন তিনি প্রথমে দল থেকে বাদ পড়লেন তখনই শান্তর সঙ্গে আমার কমিউনিকেট হয়েছে। সো উই আর ক্লিয়ার about what we are looking for and what he need to do to come back. Sheikh Mahdi is there in 11, so that আমাদের যদি এটা 17 মেম্বার হতো, that could be Mehdi Miraj could be there. পারফরমেন্স না থাকলেও বিবেচনায় আছেন সৌম্য সরকার। আন্তর্জাতিক ক্যারিয়ার 10 বছরের হলেও এই ওপেনার এখনও আস্থার জায়গা তৈরি করতে ব্যর্থ। এশিয়া কাপের আগে গুরুত্ব দেয়া হয়েছে অভিজ্ঞতায়, তাই জিসান আলমকে ছাপিয়ে স্ট্যান্ড বাই তালিকায় জায়গা সৌম্য সরকারের। সৌম্য সরকার is an option for a third opener. After being 89 matches, playing cricket for around 10 years, so I think he also knows that what he need to do to come back into the team. আমরা জিসানের দিকে নজর রাখছি। I think he need to take little bit of time to be matured and get ready for international cricket. এশিয়া কাপের আগে নেদারল্যান্ড সিরিজে শেষ প্রস্তুতি সারবে টিম টাইগার্স। ডাচদের বিপক্ষে পারফরমেন্স দেখে বদল আসতে পারে মূল স্কোয়াডে। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা কম, তা মানতে রাজি নন নতুন কোচ জুলিয়ান উড। ক্যারিবিয়ানদের তুলনায় টাইগাররা আকৃতিতে ছোট হলেও বড় শট খেলতে সক্ষম তারা। পাওয়ার হিটিং দক্ষতা বৃদ্ধিতে একটি প্রক্রিয়া নিয়ে কাজ করছেন ইংলিশ কোচ। জাকের আলীর ব্যাটিং মন কেড়েছে জুলিয়ান উডের। শক্তি বাড়াতে অনুশীলনে ভিন্ন ভিন্ন ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন বলেও জানান তিনি। পাওয়ার হিটিং নিয়ে নানা গল্প প্রচলিত টাইগার ক্রিকেটে। ক্যারিবিয়ানদের ব্যাটিং দক্ষতার মতো বড় 6 হাঁকানোর ক্ষমতা নেই। এসবকে পৌর কাহিনী বলে উড়িয়ে দিলেন টাইগারদের নতুন পাওয়ার হিটিং কোচ জুলিয়ান উড। টি-20তে পাওয়ার হিটিংয়ের বিকল্প নেই। এশিয়া কাপের আগে জুলিয়ান উডকে টাইগার ডেরায় যুক্ত করে গুরুত্বটা বুঝিয়েছে বিসিবিও। ক্যারিবিয়ান, অজি কিংবা ইংলিশদের চেয়ে আকৃতিতে
ভিন্নতা আছে বাংলাদেশি ক্রিকেটারদের, তবে বড় শট খেলার সামর্থ্য রাখে লিটন হৃদয়দের সে অভ্যাসটা গড়ে তুলতে চান জুলিয়ান উড। সেই সঙ্গে আত্মবিশ্বাসও জরুরি। এটা একটা প্রচলিত গল্প যে বাংলাদেশের ক্রিকেটারদের পাওয়ার হিটিং দক্ষতা নেই। আমার মনে হয় টাইগাররা বড় শট খেলতে পারদর্শী। এটা 2-4 দিনে হবে না, এটা মানসিকতার ব্যাপার। সঠিক টেকনিক প্রয়োগের অভ্যাস গড়ে তুলতে হবে। বাহির থেকে যদি সবাই বলে পারবে না, তাহলে নেগেটিভ প্রভাব ফেলবে। প্রক্রিয়া মেনে চলতে থাকলে একটা সময় আত্মবিশ্বাস চলে আসবে, তখন বড় শট খেলতে গিয়ে দ্বিধায় থাকবে না। অনুশীলনে ভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট ব্যবহার করছেন জুলিয়ান উড। ঢাকায় এই ইংলিশম্যানের হাতে ছিল প্রো ভ্যালোসিটি ব্যাট, সিলেটে ভারী হাতুড়ি। ব্যাটারদের শক্তি বাড়াতে ব্যবহার করছেন এসব। একজন কোচ হিসেবে আমাকে সবসময় আউট অফ বক্স চিন্তা করতে হয়। জাকেরের হাতে হাতুড়ি ছিল, সেটা দিয়ে কিছু স্কিল দেখানোর চেষ্টা করেছি যা ব্যাটারদের শক্তি বাড়াতে কাজ করে। জাকের দারুণ ব্যাটার, বড় শট খেলায় সে দক্ষ। আধুনিক ক্রিকেটে টেল এন্ডারদের ভূমিকাটা গুরুত্বপূর্ণ। টি-20 হোক কিংবা ওয়ানডে, বোলাররাও যেন ব্যাট হাতে অবদান রাখতে পারে সেটা নিয়েও কাজ করছেন জুলিয়ান। টেল এন্ডাররা হয়তো 8 থেকে 10 কিংবা 1 ওভার সুযোগ পায়, সেটাকেই যদি কাজে লাগাতে পারে তাহলে দল উপকৃত হয়। এটা নিয়ে কাজ করছি। ঐচ্ছিক অনুশীলনে কঠোর পরিশ্রম করছেন ক্রিকেটাররা। নাহিদ রানা, শরীফুল, তানজিদ তামিম, তাওহিদ হৃদয়রা 2.5 ঘন্টায় স্কিল ট্রেনিং করেছেন। তারেক হাসান শিমুল, সময় সংবাদ। নারী বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড। বিশ্বকাপ দলে সুযোগ পেয়েছেন উইকেটরক্ষক ব্যাটার রুবাইয়া হায়দার ঝিলিক, অফ স্পিনার নিশিতা আক্তার নিশি এবং টপ অর্ডার ব্যাটার সোমাইয়া আক্তার। নারী বিশ্বকাপের বাছাই পর্বের পর আর কোনো আন্তর্জাতিক ম্যাচ খেলেনি টাইগ্রেস। সেই দল থেকে বাদ পড়েছেন দিলারা আক্তার দোলা, জান্নাতুল ফেরদৌস সুমনা এবং ইসমা তানজিম। টি-20তে অভিষেক হলেও ওয়ানডেতে এখনও ম্যাচ খেলা হয়নি রুবাইয়ার। স্কোয়াডের সবচেয়ে কম 17 বছর বয়সী সদস্য নিশিতা। দলের অন্য সদস্যরা হলেন অধিনায়ক নিগার সুলতানা জ্যোতি, সহ অধিনায়ক নাহিদা আক্তার, ফারজানা হক, শারমিন আক্তার সুপ্তা, সুবহানা মুস্তারি, ঋতুমণি, স্বর্ণা আক্তার, ফাহিমা খাতুন, রাবেয়া খান, মারুফা আক্তার, ফারিহা আক্তার তৃষ্ণা, সঞ্জিদা আক্তার মেঘলা। কলম্বোতে 2 অক্টোবর বিশ্বকাপের প্রথম ম্যাচে পাকিস্তানের মুখোমুখি হবে বাংলাদেশ। ক্রিকেট মানেই প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়া। বিশ্বের নানা প্রান্তে বাবার পথ ধরে ছেলের ক্রিকেটে আসার গল্প কম নয়। বাংলাদেশেও খোঁজ মিলেছে এমন এক গল্পের। জাতীয় দলের সাবেক পেসার আলমগীর কবিরের ছেলে আব্দুল আজিজ কবির খেলছেন বাংলাদেশ অনূর্ধ্ব 15 দলের হয়ে। যদিও ছেলের ক্রিকেট ক্যারিয়ার নিয়ে খুব একটা উচ্ছ্বাসা নেই আলমগীরের। চান শুধুমাত্র ভালোবেসে ক্রিকেট খেলুক ছেলে আজিজ। বিস্তারিত তামিম হোসেনের রিপোর্টে। বাবা ছিলেন জাতীয় দলের সাবেক পেসার, যদিও ক্যারিয়ারটা লম্বা হয়নি, তবে ছেলে সেই স্বপ্ন পূরণ করতে চাচ্ছে। শুরু করেছে অনূর্ধ্ব 15 জাতীয় দল থেকে। আমরা এখন কথা বলবো তার সঙ্গে। আপনার বাবার পরিচয়টা আমরা জানি, আপনি যদি এবারে আবার নতুন করে বলতেন এবং আপনার নামটাও যদি বলতেন। বাবার নাম আলমগীর কবির, সাবেক ন্যাশনাল টিমের প্লেয়ার, আর আমি আব্দুল আজিজ কবির তার ছেলে। প্রথমবারের মতো আন্ডার 15 খেলছি। 2002 থেকে 2004 খেলেছিলেন লাল সবুজের জার্সিতে। ক্যারিয়ার থেমে গেছে মাত্র 3 টেস্টে। তিনি আলমগীর কবির, বর্তমানে জাতীয় নারী দলের পেস বোলিং কোচ, আবার জাতীয় দলের নাহিদ শরীফুলের শৈশবের গুরুও তিনি। আলমগীরের ছেলে আব্দুল আজিজ কবির খেলছেন অনূর্ধ্ব 15 দলের হয়ে। রান আপ, পেস, অ্যাকশন, সুইং, বয়স অনুযায়ী আজিজের বোলিং মুগ্ধ করবে যে কাউকে। কিন্তু একটা সময় এই বোলিং তেমন পছন্দ ছিল না তার। হতে চেয়েছিলেন ব্যাটার, তবে ভাগ্যই তাকে টেনে এনেছে বাবার পথে। আমি যা হতে চাই সেভাবে। আমি আপনার মেনলি ব্যাটসম্যান অলরাউন্ডার। আমি ব্যাটিংয়ে তেমন কিছু করতে পারিনি, পেস বোলিং আমি ভালো করছিলাম ডিভিশনে, সে অনুযায়ী আমি এখানে আসি। জাতীয় দলের ক্যারিয়ার দীর্ঘ না হওয়ার আক্ষেপ এখনও পোড়াচ্ছে আলমগীর কবিরকে। তবে ছেলেকে দাঁড় করাতে চান না এমন কঠিন বাস্তবতার সামনে। দেশের ক্রিকেটে প্রতিবাদের ঝরে যাওয়ার নজির কম নয়, তাই বাবার সর্বদা উপদেশ, খেলা হোক ভালোবাসা, কিন্তু কোনো চাপ নয়। বাবার তরফ থেকে কোনো আমার টার্গেট নাই। আমার বাবা আমাকে বলছে যে কি আমার যা ইচ্ছা তাই হবা,
ন্যাশনাল টিমে খেলতে হবে এরকম করে না, পড়ালেখা তার পাশে চলতে থাকবে। যে ন্যাশনাল টিমে যদি নাও খেলতে পারি তাহলে ভালো কোনো ফিউচারের জন্য। জাতীয় দলে আলমগীর কবিরের ক্যারিয়ার লম্বা না হওয়ার আরেকটা কারণ ইনজুরি। চোট পেস বোলারদের নিত্যদিনের সঙ্গী, তাই দীর্ঘদিন ক্রিকেটের সঙ্গে রাখতে আলমগীর চেয়েছিলেন ছেলেকে লেগ স্পিনার বানাতে, কিন্তু ছাত্র শরীফুল ইসলাম বনে গেছেন ছেলে আজিজের অনুপ্রেরণা। মেন স্কিল ছিল ব্যাটিং পর্যায়ে গিয়ে স্কিল ডিস্ট্রিক্ট পর্যায়ে খুব একটা ভালো পারফর্ম হয় না, তো বোলিংয়ে তাকে চুজ করে এখন সে পেস বলে আসছে। হঠাৎ করে যখন শরীফুলকে পাই, ও শরীফুলকে দেখে তার মানে অনুপ্রেরণা হয়েছে যে ও যখন জোরে বল করে তখন মনে হচ্ছে আমি কেন লেগ স্পিনার, আমিও ওর মতো পেস বোলার হব। ক্রিকেটে বাবার হাত ধরে ছেলের উঠে আসার গল্প নতুন নয়। ভারতের অমরনাথ পরিবার থেকে অস্ট্রেলিয়ার মার্শ কিংবা ইংল্যান্ডের ব্রড পরিবার, বাবা ছেলের ক্রিকেট যাত্রা বহুবার এসেছে আলোচনায়। বাংলাদেশে জাহাঙ্গীর আলমের ছেলে জিসান আলমের কথা অনেকেই জানে। এবার উঠে আসলো আলমগীর কবির আর আজিজ কবিরের গল্প। তামিম হোসেন, সময় সংবাদ, সাভার। এবারে ফুটবলের খবর জানাবো। সংশোধিত গঠনতন্ত্র অনুমোদনের জন্য 1 মাস সময় চেয়েছে বাফুফে। এ সময়ের মধ্যে পর্যালোচনা করে দায়িত্ব দেয়া হয়েছে কার্যনির্বাহী সদস্যদের, জানিয়েছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমিরুল ইসলাম বাবু। এদিকে সহ সভাপতি ওয়াহেদ উদ্দিন চৌধুরী হ্যাপিকে চেয়ারম্যান করে গঠন করা হয়েছে রেফারিজ কমিটি। আর চট্টগ্রাম, ময়মনসিংহ, রাজশাহী সহ 6 বিভাগে শুধুমাত্র ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারের কাছে চিঠি দিয়েছে ফেডারেশন। প্রথাগত নিয়মের বাইরে গিয়ে এখন কার্যনির্বাহী বৈঠক করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। কিছুদিন আগে জলসিঁড়িতে বসেছিল বাফুফের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা। এবার পূর্বাচলের একটি রিসোর্টে হলো ফেডারেশনের চতুর্থ কার্যনির্বাহী বৈঠক। 5 ঘণ্টা ব্যাপী সভায় টিপু সুলতান ছাড়া উপস্থিত ছিলেন বাফুফের সকল কার্যনির্বাহী সদস্য। মোট 11 এজেন্ডায় শুরু হওয়া সভায় শেষ পর্যন্ত আলোচনা হয়েছে 28 এজেন্ডা নিয়ে। তবে বেশিরভাগ এজেন্ডা নিয়েই আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। এমনকি ভুটান সিঙ্গাপুর ম্যাচের আয় ব্যয়ের হিসাবটাও মেলানো যায়নি সভায়। গঠনতন্ত্র সংশোধন কমিটির খসড়া উপস্থাপন হলেও তা পর্যবেক্ষণের জন্য আরো 1 মাস সময় দেওয়া হয়েছে কার্যনির্বাহী কমিটির সদস্যদের। এটার ভিতরে কেউর কোনো ইনকোয়ারি আছে কিনা এবং কেউর কোনো যদি সাজেশন থাকে সেই সাজেশনটাও যাতে আমরা পরবর্তী মিটিংয়ে প্লেস করে আমরা সেটাকে নিয়ে আলাপ আলোচনা করতে পারি। সিঙ্গাপুরের এবং ভুটানের ম্যাচের আমাদের যে টিকিট বিক্রয় এবং কত টাকার টিকিট বিক্রয় হয়েছে কি হয়েছে এটা নিয়ে আমাদের আলাপ আলোচনা হয়েছে। আলাপ আলোচনার পরিপ্রেক্ষিতে আমরা আবার ভুটান আর সিঙ্গাপুর দুটো একসঙ্গে করার জন্য আমাদের মধ্যে থেকে আবার আমরা বলছি এটাকে আলাদা করার জন্য, যার জন্য এটা আমাদের আলাদা করে নেক্সট উইকে বোধহয় 30 আগস্ট পর্যন্ত আমরা এটা আবার সময় দিয়েছি। তবে গঠিত হয়েছে রেফারিজ কমিটি, যেখানে চেয়ারম্যানের দায়িত্ব পেয়েছেন বাফুফের সহসভাপতি ওয়াহিদুদ্দিন চৌধুরী হ্যাপি। পাশাপাশি নোয়াখালী, সিলেট, ময়মনসিংহ, গাজীপুর, নীলফামারী ও রাজশাহীতে শুধুমাত্র ফুটবলের জন্য স্টেডিয়াম চেয়ে সরকারকে চিঠি দিয়েছে ফেডারেশন, যা অনুমোদন পেয়েছে সভায়। সরকার সংশ্লিষ্ট কক্সবাজারের জমি বাফুফের অনুকূলে 6টি স্টেডিয়াম প্রাপ্তির আবেদনপত্র নিয়ে পর্যালোচনা করা হয়েছে। রেফারিজ কমিটিটা নিয়ে আলাপ আলোচনা হয়েছে এবং মোটামুটি আমরা প্রাইমারি একটা রেফারিজ কমিটি আমরা করেছি এবং আমরা খুব সহসাই হয়তো 3 থেকে 4 দিনের মধ্যে আমরা এই কমিটিটা আপনাদের কাছে প্লেস করব। এছাড়া সভায় আরো গুরুত্ব পেয়েছে নারী দল, বয়স ভিত্তিক দল, ই ফুটবল ও জাতীয় চ্যাম্পিয়নশিপ আয়োজন নিয়ে। তবে নারী ফুটবলারদের জন্য ঘোষিত পুরস্কারের বিষয়ে আসেনি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। অনূর্ধ্ব 17 সাফ চ্যাম্পিয়নশিপের খবর। ভারতের বিপক্ষে হারের ক্ষত ভুলে ঘুরে দাঁড়ানোর মিশন বাংলাদেশের সামনে। তৃতীয় ম্যাচে হিমালয়ের দেশের বিপক্ষে নামবে লাল সবুজ। গেল ম্যাচের ভুল শুধরে নিয়ে নেপালকে হারানোর লক্ষ্য লিটুর দলের। ভুটানের চাংলি মিথাং স্টেডিয়ামে ম্যাচ শুরু সন্ধ্যা 6টায়। আসরের শুরুটা শুভ হলেও এরপরই একটা ধাক্কা খেতে হয় বাংলাদেশ অনূর্ধ্ব 17 নারী দলকে। স্বাগতিক ভুটানের বিপক্ষে জয় পেলেও ভারতের বিপক্ষে পরের ম্যাচে হার কিছুটা পিছিয়ে দিল ডিফেন্ডিং চ্যাম্পিয়নদের। বয়সভিত্তিক সাফ কিংবা মূল সাফ সবখানেই ওড়ে বাংলার মেয়েদের জয়ের ঝান্ডা। গেল বছর অনূর্ধ্ব 16 ক্যাটাগরিতেও শিরোপা উঁচিয়ে ধরে এই দলটা। সেই দলের অভিজ্ঞদের নিয়েই এবারের অনূর্ধ্ব 17 দল সাজান কোচ মাহবুবুর রহমান লিটু। আছে বেশ কয়েকটি নতুন মুখ। ইয়ারজান, অর্পিতা, প্রীতিদের ওপর পূর্ণ আস্থা কোচের। তবে আসরে নিজেদের দ্বিতীয় ম্যাচে শক্তিশালী ভারতের বিপক্ষে হার পোড়াচ্ছে লিটুর দলকে। সে ক্ষত পুষিয়ে উঠতে এবার নেপাল মিশন লাল সবুজের সামনে।
টুর্নামেন্টের প্রথম ম্যাচে হারের ক্ষতসঙ্গী করে যাত্রা শুরু করে নেপাল। ভারতের বিপক্ষে 7-0 গোলের বড় ব্যবধানে হারে হিমালয় কন্যারা, যদিও এর পরের ম্যাচে ঘুরে দাঁড়ায় ভুটানের বিপক্ষে জিতে। এবার সেই দলের বিপক্ষে জিততে মরিয়া অর্পিতারা। দলের বেশ কিছু ইনজুরি থাকলেও তা কাটিয়ে উঠেছে লাল সবুজ। অনুশীলনে নিজেদের প্রস্তুতি ঝালিয়ে নিয়েছে বাংলাদেশ দল, যেখানে গোলকিপিং পজিশন নিয়ে ভিন্নভাবে কাজ করতে দেখা যায় কোচকে। দলের অবস্থা আলহামদুলিল্লাহ ভালো। ছোটখাটো যে ভুলগুলা ছিল ট্রেনিং সেশনে ওগুলার কাজ করানো হয়েছে, আর ছোটখাটো যে ইনজুরিগুলো হয়েছে ওগুলা হচ্ছে রিকভারি হয়েছে। আলহামদুলিল্লাহ দলের পরিস্থিতি এখন ভালো। আশা করছি কি আমরা ভালো একটা ম্যাচ খেলে মাঠ থেকে আর কি। এদিকে আসর শুরুর আগে ভুটানের আবহাওয়ার সঙ্গে মানিয়ে নিতে খানিক বেগ পোহাতে হয় বাংলাদেশ দলকে। তবে সময়ের সঙ্গে সঙ্গে সেখানকার কন্ডিশনের সঙ্গে মানিয়ে নিয়েছে ইয়ারজান প্রীতিরা। এবার ভারতের বিপক্ষে ম্যাচের ভুলগুলো শুধরে নেপালের বিপক্ষে জয় ছাড়া ভিন্ন কিছু ভাবছে না লাল সবুজ। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে টুর্নামেন্ট হওয়ায় প্রতিটি ম্যাচ জেতা গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। ওয়েদারের সাথে আসলে মানিয়ে নেওয়ার জন্য 5 দিন আগেই আসা হয়েছে আমাদের ভুটানে, ভালোভাবে মানিয়ে নিয়েছি। আর হার জিত তো আছে, যেহেতু ইন্ডিয়াও ভালো টিম, আমরাও ভালো। যেহেতু ছোটখাটো যে ভুলগুলা ছিল ওগুলা যেন পরবর্তীতে ম্যাচগুলাতে না হয় ওভাবেই কাজ করা হয়েছে। আশা করছি যে পরের ম্যাচগুলোতে ওরকম ভুল ত্রুটি হবে না। সমান 3 পয়েন্ট নিয়ে টেবিলের 2-এ অবস্থান বাংলাদেশের, আর 3-এ আছে নেপাল। তাজিন খন্দকার। জলশিরি গলফ ক্লাবে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো এক্সিকিউটিভ গলফ টুর্নামেন্ট, যেখানে অংশ নেন দেশি বিদেশি বিভিন্ন কোম্পানির এমডি, সিইও সহ সরকারি 100-এর বেশি উচ্চপদস্থ কর্মকর্তা। ব্যস্ততার মাঝেও এমন টুর্নামেন্টে অংশ নিতে পেরে খুশি তারা। সঙ্গে বাংলাদেশে গলফকে আরও জনপ্রিয় করতে সংশ্লিষ্টদের কার্যকরী পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান অংশগ্রহণকারীরা। ব্যবসায়িক বৈঠক নয়, নেই কোনো ফাইল বা প্রেজেন্টেশনের চাপ। দেশের বড় বড় প্রতিষ্ঠানের এমডি, সিইও থেকে শুরু করে সরকারি উচ্চপদস্থ কর্মকর্তারা এক হয়েছেন। হাতে গলফ স্টিক, চোখ সবুজের দিকে। জলশিরি গলফ ক্লাবের আয়োজনে এক্সিকিউটিভ গলফ টুর্নামেন্ট যেন হয়ে উঠল কর্মব্যস্ত জীবনের বাইরে এক অন্যরকম মিলন মেলা। ব্যস্ততার ভিড়ে খেলার সুযোগ না পাওয়া এই কর্পোরেট ব্যক্তিত্বরা তাই খুঁজে পেলেন কিছুটা মুক্ত হাওয়া। খেললেন, গল্প করলেন, আর ভাগাভাগি করলেন একসঙ্গে থাকার আনন্দ। বছরের প্রথম ইভেন্ট হিসেবে এই কর্পোরেট ইভেন্টটা অত্যন্ত একটা ভালো উদ্যোগ। গুড স্টার্ট টু দ্য সিজন। এই টাইপের প্রোগ্রামগুলো যারা গলফার আছে তাদেরকে এনকারেজ করবে। গলফ অল অ্যাবাউট দ্য ফান, বাট দ্য ওয়ে দে স্টার্টেড, স্পেশালি দ্য টিম ওয়ার্ক। দিস ইজ দ্য ফার্স্ট টাইম দ্যাট আই হ্যাভ সিন, মানে দুইজন করে খেলানো। এইটা ইটস এ ব্রিলিয়েন্ট ইনিশিয়েটিভ। গলফ মানে ধনীদের খেলা, এমন ধারণা ভেঙে দিয়েছেন যুক্তরাষ্ট্রের বেন হগান, মেক্সিকোর লি ট্রেভিনো বা ফিজের বিজয় সিং। সাধারণ ঘর থেকে উঠে এসেও হয়েছেন বিশ্বসেরা। বাংলাদেশের সিদ্দিকুর রহমানও সৃষ্টি করেছেন দৃষ্টান্ত। তাই অংশগ্রহণকারীদের দাবি বাংলাদেশ থেকে এমন প্রতিভা আরও খুঁজে বের করার। গলফ ইয়েস, ইটস এ বিট এক্সপেন্সিভ, তবে একেবারে ইনঅ্যাক্সেসিবল না। গলফ সবাই খেলতে পারে এবং আমি বিলিভ করি যে এভরিবডি শুড কাম ফরওয়ার্ড টু প্লেইং গলফ। গলফ ওভার দি লাস্ট 10 ইয়ার্স অনেক দূর এসেছে কিন্তু, রাইট? আপনি আমাদের সিদ্দিকুর রহমানের দিকে দেখান, আমাদের প্রো যে জামাল মোল্লা, ও কিন্তু জিতছে, আগাচ্ছে। বাট আমার মনে হয় যে আরও বেশি জুনিয়র গলফে এমফাসাইজ করা দরকার। গলফের অ্যাক্সেসিবিলিটিটা আরও একটু বাড়ানো দরকার। প্রথমবারের মতো কর্পোরেটদের নিয়ে করা হয়েছে এই গলফ টুর্নামেন্ট। ভবিষ্যতে আরও বেশ কিছু টুর্নামেন্ট করার পরিকল্পনা আছে আয়োজকদের, যার উদ্দেশ্য সর্বস্তর গলফ ছড়িয়ে দেয়া। আজকে আমরা কর্পোরেট নিয়ে ইভেন্ট করেছি, আমরা সামনে ডিপ্লোম্যাটস নিয়ে ইভেন্ট করব, আমরা সামনে জুনিয়র্স নিয়ে ইভেন্ট করব। সো আমরা ইউনিক সিগনেচার্স ইভেন্টস করব, সো দ্যাট আমরা বাংলাদেশে গলফ সবার কাছে যে একটা ডিলেমা আছে বা একটা মাইন্ডসেট আছে যে গলফ ইজ অনলি ফর দ্য এক্সপেন্সিভ কমিউনিটি, আমরা চাই এটা ব্রেক হোক। গলফ উইল বি ফর এভরিওয়ান। দেশি বিদেশি বিভিন্ন প্রতিষ্ঠানের 100 জনেরও বেশি উচ্চপদস্থ কর্মকর্তারা অংশ নেন প্রথমবারের মতো আয়োজিত এই টুর্নামেন্টে, যার মিডিয়া পার্টনার হিসেবে ছিল সময় টিভি। তামিম হোসেন, সময় সংবাদ, ঢাকা। জমকালো আয়োজনে রাজধানীর একটি 5 তারকা হোটেলে পুরস্কার বিতরণী দিয়ে শেষ হয়েছে এক্সিকিউটিভ গলফ টুর্নামেন্টের প্রথম আসর। সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের শীর্ষ কর্মকর্তারা। 100 জনের বেশি গলফারের অংশগ্রহণ করা এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছেন মোহাম্মদ কাউসার ও মোহাম্মদ জাহিদি, আর রানার্স আপ হয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল হালিম ও লিয়াং।
কর্পোরেট প্রতিষ্ঠানের উদ্যোগে বাংলাদেশে গলফের পরিধি বাড়বে বলে বিশ্বাস প্রধান পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের। এখানে উইনার হওয়াতেও ডেফিনেটলি খুবই ভালো লাগছে। আজকে কোর্স কন্ডিশন বেশ ইন্টারেস্টিং ছিল, অনেক বাতাস ছিল, সবাই অনেক ডিফিকাল্টিও ফেস করেছে, আবার অ্যাট দ্য সেম টাইম অনেক মজা হয়েছে। দে হ্যাড এক্সাইটিং টাইম, সো ইট ফিলস গ্রেট। স্পোর্টস একটা জায়গা যেখানে সব বাংলাদেশের সব কর্পোরেটদেরকেই অ্যাকচুয়ালি উচিত হলো আগিয়ে আসা, কারণ স্পোর্টস বাংলাদেশের যদি বলেন ওভারঅল সমাজ ব্যবস্থার একটা কিন্তু খুবই পজিটিভ একটা ইম্প্যাক্ট পড়বে, এটা সবাই জানে। তো সেই আঙ্গিক থেকে সিটি ব্যাংক সবসময় চাই স্পোর্টসের সাথে ইনভলভ থাকতে, এটা একটা। আর 2 নম্বর হলো গলফ এমন একটা স্পোর্টস যেটা হলো এটা সব বয়সের মানুষরা এখানে খেলতে পারে। চূড়ান্ত হয়েছে 2026 ফিফা বিশ্বকাপের ড্রয়ের দিনক্ষণ। লাস ভেগাস নয়, আগামী 5 ডিসেম্বর ড্র অনুষ্ঠিত হবে ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে। হোয়াইট হাউসে এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় উপস্থিত ছিলেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। ফিফা বস জানান, আগামী 10 সেপ্টেম্বর থেকে শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি। মার্কিন প্রেসিডেন্টের হাতে ফাইনালের স্মারক টিকিটও তুলে দেন ইনফান্তিনো। ঘনিয়ে আসছে আরও একটি ফিফা বিশ্বকাপ। ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট আয়োজনের অপেক্ষায় বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। 48 দলের টুর্নামেন্ট হবে 3 দেশে, যেখানে মোট ম্যাচ হবে 104টি। বিশ্বের সবচেয়ে বড় ক্রীড়াযজ্ঞ আয়োজনে প্রস্তুত হচ্ছে উত্তর আমেরিকার 16 শহর। এবার জানা গেল বিশ্বকাপ ড্রয়ের দিনক্ষণ। সম্প্রতি মার্কিন গণমাধ্যমে খবর এসেছিল লাস ভেগাসে হতে পারে বিশ্বকাপের ড্র। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত 1994 বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হয়েছিল লাস ভেগাসে, তবে এবার ভেন্যু বদলাচ্ছে। আগামী 5 ডিসেম্বর ওয়াশিংটনের জন এফ কেনেডি সেন্টার ফর পারফর্মিং আর্টসে অনুষ্ঠিত হবে 2026 বিশ্বকাপের ড্র। 25 কোটি 70 লাখ মার্কিন ডলার ব্যয় করে যার সংস্কার করছে মার্কিন প্রশাসন। আগামী 5 ডিসেম্বর 2026 বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে কেনেডি সেন্টারে। এই বৈশ্বিক ইভেন্ট এখানে আয়োজন করতে পারাটা অনেক সম্মানের। 2026 ফিফা বিশ্বকাপ ইতিহাসের সবচেয়ে বড় টুর্নামেন্ট হতে যাচ্ছে। এটা অল্প সময়ের মধ্যে অনেকগুলো সুপার বোল আয়োজনের মতো। বিশ্বকাপ চলাকালীন কেনেডি সেন্টার অনেক ব্যস্ত থাকবে, অনেক কিছুই সেখান থেকে নিয়ন্ত্রণ হবে। বড় বড় প্রেস কনফারেন্স হবে সেখানে। 16 North American cities from Seattle to Vancouver to Atlanta to Miami. হোয়াইট হাউসের ওভাল অফিসে বিশ্বকাপ ট্রফি নিয়েই হাজির হয়েছিলেন ফিফা সভাপতি। ক্লাব বিশ্বকাপের মতো ফুটবলের সবচেয়ে আরাধ্য ট্রফিটাও মনে ধরেছে মার্কিন প্রেসিডেন্টের। ফিফা বসের কাছে ট্রফিটা রেখে দেওয়ার আবদারও করেন প্রেসিডেন্ট ট্রাম্প। Can I keep it for you? Well, you can. We're not giving it back. We're not giving it back. That's serious. It fits well. It goes very well on the wall. এদিন বিশ্বকাপের টিকিট বিক্রির দিনক্ষণও জানান ফিফা সভাপতি। আগামী 10 সেপ্টেম্বর শুরু হবে বিশ্বকাপের টিকিট বিক্রি। মার্কিন প্রেসিডেন্টের হাতে ফাইনালের স্মারক টিকিটও তুলে দেন ইনফান্তিনো। ফিফা বসের আশা ইতিহাসের সফল বিশ্বকাপ হবে আগামী বছর। 6 billion viewers for the World Cup. 6 million. 6 কোটি মানুষ বিশ্বকাপ দেখবে। 60 লাখ দর্শক ম্যাচ দেখতে আসবে। অর্থনীতিতে $30 বিলিয়ন প্রভাব পড়বে। 1,85,000 নতুন চাকরি হবে। ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপের সবকিছুর শুরু হবে ওয়াশিংটনে। 32 দলের সংস্করণ পেছনে ফেলে এবারই প্রথম বিশ্বকাপ হবে 48 দল নিয়ে। ফাইনাল সহ মোট 104 ম্যাচের 78টি হবে যুক্তরাষ্ট্রে। কানাডা আর মেক্সিকোতে হবে 13টি করে ম্যাচ। সাজিদ মুস্তাহিদ, সময় সংবাদ। মানিকগঞ্জের কালীগঙ্গা নদীতে হয়ে গেল জাঁকজমকপূর্ণ নৌকা বাইচ প্রতিযোগিতা। দীর্ঘদিন পর এমন আয়োজনে দেখতে হাজির হন হাজারো দর্শক। তবে নৌকাডুবির ঘটনা ঘটলেও সবাইকে নিরাপদে উদ্ধার করতে সক্ষম হয়েছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। গ্রামীণ ঐতিহ্যকে ধরে রাখতে এই আয়োজন বলে জানান জেলা প্রশাসক রমজান আলীর ক্যামেরায় মোহাম্মদ ইউসুফ আলীর রিপোর্ট। কখনো হালকা কখনো মাঝারি বৃষ্টি, তা উপেক্ষা করে বেউথা ঘাটের কালীগঙ্গা নদীর 2 তীরে 3 কিলোমিটার এলাকা জুড়ে মানুষের ঢল।
এত মানুষের ঢলে এলাকাটি রূপ নেয় উৎসবের আমেজে। নৌকার ছলাৎ ছলাৎ শব্দে মুখরিত হয় চারিদিক। ব্রিজের উপর কিংবা নদীর দুই ধার চারিদিকে মানুষের ঢলে মাঝি মাল্লাদের বৈঠার তালে তালে আনন্দ উপভোগ করে হাজার মানুষ। দীর্ঘ 12 বছর পর এমন আয়োজন পেয়ে খুশি আগত দর্শনার্থীরা। জীবনে প্রথম এমন নৌকা বাইচ দেখে আত্মহারা দর্শনার্থীরা। 10-12 বছর ধরে দেখি না বাইচ, এখানে থাকি তো এখানে আসছে। এখানে আমি আমার বন্ধু বান্ধব এবং ভাই বোনদের সাথে আসছি, খুবই আনন্দ লাগতেছে সকলের সাথে উপভোগ করে। অনেক লোকজন আসছে, নৌকা আসছে, অনেক ভালো লাগছে। ফ্যামিলির সাথে আসছি আর আমার অনেক ভালো লাগছে, কারণ আমার এটা ফার্স্ট টাইম, আমি এর আগে কখনো দেখি নাই। আমরা অনেক আনন্দের সাথে উপভোগ করতেছি, কারণ এটা আমাদের মানিকগঞ্জের ঐতিহ্যবাহী একটা জিনিস। তবে এদিন ঘটে অনাকাঙ্ক্ষিত এক ঘটনা। বাইচ চলাকালীন কয়েকটি নৌকা ডুবে যায়। এতে প্রায় 9 জন নিখোঁজ হলেও তৎক্ষণাৎ ফায়ার সার্ভিসের চেষ্টায় উদ্ধার করা হয় তাদের। পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করার কারণেই তাদের উদ্ধার করা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন জেলা ফায়ার সার্ভিস ও ডিফেন্সের শীর্ষ কর্মকর্তা। একটি ট্রলার সম্পূর্ণ ডুবে গিয়েছিল, এখানে 6 জন লোককে আমরা ডুবুরি এবং রেস্কিউ টিমের মাধ্যমে উদ্ধার করেছি। আর কোনো নিখোঁজ নাই। 250-এর মতো আমরা কিন্তু ডিপ্লয়মেন্ট আছে আমাদের এখানে পুলিশের, এছাড়াও রয়েছে আনসার সদস্য এবং গ্রাম পুলিশ সদস্যগণ। গ্রাম বাংলার এই ঐতিহ্যকে ধরে রাখতেই এমন আয়োজন বলে জানান জেলা প্রশাসক। সামনেও এমন আয়োজন অব্যাহত রাখার প্রত্যয়। মানিকগঞ্জ জেলা বাংলাদেশের একটা অন্যতম জেলা যেখানে নৌকা বাইচের একটা ব্যাপক ঐতিহ্য আছে। সেই কারণে আমাদের আসলে আয়োজন যে আমাদের আসলে ঐতিহ্যটা কি এবং এই নৌকা বাইচের একটা অর্থনৈতিক গুরুত্ব আছে। আজকে মানিকগঞ্জের অর্থনীতি কিন্তু একটা প্রাণ চাঞ্চল্য পেয়েছে এবং এটা কয়েকদিন ধরে এই চাঞ্চল্যটা আছে এবং থাকবে। আমরা মনে করি এই সমস্ত খেলা যদি আমাদের ভবিষ্যতে আরো আয়োজন হয়, এটা এই জেলার অর্থনীতির জন্য একটা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। মানিকগঞ্জ, পাবনা, টাঙ্গাইল ও নবাবগঞ্জ জেলা ও আশপাশের জেলার 35টি খেলল্লা, শিবা, ঘাসি নৌকা এ বাইচে অংশ নেয়। সময় সংবাদ, মানিকগঞ্জ। এ পর্যায়ে খেলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। সোহান সাইফ প্রথম পছন্দ নয়, বিকল্প হিসেবেই আছেন এশিয়া কাপ স্কোয়াডে। কম্বিনেশনে বাদ শান্ত মিরাজ, জানালেন প্রধান নির্বাচক। অভিজ্ঞতা না থাকায় বিবেচনায় নেই জিসান। শারীরিক গড়ন পক্ষে না থাকলেও বাংলাদেশি ক্রিকেটারদের পাওয়ার হিটিং ক্ষমতা নিয়ে আশাবাদী জুলিয়ান উড। সক্ষমতা বাড়াতে ভেলোসিটি ব্যাটের পর এবার হাতে হাতুড়ি। এবং গঠনতন্ত্র সংশোধনে 1 মাস সময় নিল বাফুফে। অনুমোদনের আগে পর্যালোচনা করবে কার্যনির্বাহী সদস্যরা। মন্ত্রণালয়ের কাছে 6 বিভাগীয় ফুটবলের জন্য মাঠ চাইল ফেডারেশন। এই ছিল খেলার সময় এখনকার আয়োজন। সঙ্গে থাকুন সময়ের।